হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন আঙ্গিকে। এই কারণেই আমি তোমাদের ক্লাস 6 থেকে ধারাবাহিকভাবে ক্লাস 10 পর্যন্ত বিশেষ করে ম্যাথমেটিক্সের যে ক্লাসগুলো নিচ্ছি বা ক্লাস 6 আমি আপডেট করেছি অলরেডি, ক্লাস 7-এ প্রায় শেষ পর্যায়ে। তবে আসলে তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি আজকে তোমাদের এই ক্লাস 9-10 বিশেষ করে এসএসসি জেনারেল ম্যাথের আমি ক্লাসটা আজকে শুরু করছি। তার আগে আমি বলবো, আমি যখনই তোমাদের সেটের সামনে দাঁড়াই বা আমি যে ক্লাসগুলো দিই তোমাদের ফেসবুকে, বিশেষ করে editubebd.com-এ তোমাদের অনেক কমেন্টস এবং তোমাদের অনেক রিকোয়েস্ট থাকে। সেই রিকোয়েস্টগুলো আমি পড়ে আসলে খুব আনন্দিত হই, প্লাস অনেকেই রিকোয়েস্ট করো যে তোমাদের এইগুলো অনেক উপকারে আসছে এবং বিশেষ করে গ্রাম অঞ্চলে যেসব ছেলেমেয়েরা তাদের সুযোগ, পড়াশোনার সুযোগ থাকা সত্ত্বেও তারা সুযোগটা গ্রহণ করতে পারছে না, তাদের এই বিশেষ করে editubebd.com-এর যে ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো হচ্ছে বা ফেসবুকে যে ক্লাসগুলো আমাদের আপডেট করা হয়েছে, এই ক্লাসগুলো তোমরা দেখে অনেকটা উপকার পাচ্ছ। সেই ক্ষেত্রে আমি তোমাদের সামনে বিশেষ করে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত, এই সাধারণ গণিতে আমি ক্লাস নেওয়ার আগে আমি আবার আমার নিজের পরিচয়টা দিতে চাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল আলম, তৌহিদ স্যার, সহকারী গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা, সেনানিবাস, ঢাকা। মজার ব্যাপার, আমি আবার বলবো মজার ব্যাপার, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখো হয়তো বলবে যে স্যারের কিছু কিছু কথা, কিছু কিছু বিষয়গুলো একটু মিলে যায়। অবশ্যই তোমাদের সাথে আমি সবসময় আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখে থাকবো এবং চেষ্টা করব বিশেষ করে এই বাংলাদেশ সরকারের ফার্স্ট এডুকেশনাল ওয়েবসাইটে আমি ক্লাসগুলো নেওয়ার জন্য। তো আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিশেষ করে জেনারেল ম্যাথে সাধারণ গণিতে যে প্রথম অধ্যায়টা শুরু করছি, সে প্রথম অধ্যায়টা আমি বলবো অনেক আগেই আমরা কিন্তু প্রথম অধ্যায়ের কিছু বিষয় আছে যেগুলো আমরা আগেই জেনেছি। বিশেষ করে ক্লাস 6-এ যখন তোমাদের পাটিগণিত ক্লাস নিয়েছিলাম তখনও বলেছিলাম স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। ক্লাস 7-এ যখন পাটিগণিত নিয়েছিলাম তখনও বলেছিলাম মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কী। তো দেখো ক্লাস 6 থেকে আমরা যে ক্লাস 9 পর্যন্ত বা 9-10 এসএসসি পর্যন্ত ম্যাথমেটিক্সে যে একদম বেসিক বিষয়গুলো আমাদের কতটা দরকার ছিল বা আমরা আলোচনা আগেও করেছি, সেটা আজকে ক্লাস করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর মূলত তোমাদের এই ম্যাথমেটিক্সে এখন বাংলাদেশ সরকারের যে শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল চলে এসেছে, আমরা তোমাদের যে সুযোগগুলো তোমাদের দিয়ে দিচ্ছি বা এই সুযোগগুলো যদি আমরা পেতাম হয়তো তোমাদের সামনে আজকে আমরা উপস্থিত হতাম না, আরও হয়তো অনেক দূর চলে যেতে পারতাম। দোয়া করি তোমরা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় ক্লাসগুলো যে সাইটে হোক, বিশেষ করে আমাদের editubebd.com-এ সব ক্লাসগুলো তোমরা পাচ্ছ। এই ক্লাসগুলো দেখলে তোমরা অনেক উপকার পাবে এবং আশা করব তোমাদের যদি সামান্যতম হোক আমরা তোমাদের কিছু দিতে পেরেছি, এই আশা করে আমি শুরু করছি। প্রথম অধ্যায়ে লেখা আছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যাটা কি? আমরা ক্লাস 6-এ স্বাভাবিক সংখ্যা বলেছিলাম, ক্লাস 7-এ মূলদ সংখ্যা বলেছিলাম, অমূলদ সংখ্যা বলেছিলাম। আমি ক্লাস 6-এ তোমাদের পাটিগণিত যখন নিয়েছিলাম তখন দশমিক সংখ্যা বলেছিলাম, ভগ্নাংশ বলেছিলাম। তাহলে আসো আজকে এই বাস্তব সংখ্যা আলোচনা করার আগে প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করব। আমি স্বাভাবিক সংখ্যা বলার আগে স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো সেটা তোমাদের এখন একটু আলোচনা করব। তাহলে সকল ধনাত্মক অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় সংখ্যাসমূহকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যাকে আমরা বলছি ন্যাচারাল নাম্বার। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি বলেছে আমি আবার বলছি, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন বলতে পারো স্যার ধনাত্মক সংখ্যাগুলো কি? আমি যখন তোমাদের বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস দেখাবো তখন বুঝতে পারবে আসলে ধনাত্মক সংখ্যা কি, বা আমি তোমাদের বোর্ডেও লিখে দিয়েছি ধনাত্মক সংখ্যা কি, ঋণাত্মক সংখ্যা কি, ভগ্নাংশ কি। ওকে, তাহলে বলেছি সকল ধনাত্মক অখণ্ড
অখণ্ড অর্থাৎ ভগ্নাংশ নয় এরূপ সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। এবং স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য বা সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 1 এবং বৃহত্তম স্বাভাবিক সংখ্যা আমাদের জানা নেই। অসীম কোথায় শেষ হয়েছে জানি না। তাহলে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে 1 2 3 4 ডট 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 ইত্যাদি, আমরা এই সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন এই স্বাভাবিক সংখ্যার ধারণা তোমরা ক্লাস 8-এ যখন সপ্তম অধ্যায়ে সেট করেছিলে তখন কিন্তু ধারণা পেয়েছো। যে আমরা বলেছিলাম যে সেটে বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার সেট যখন বলেছিলাম তখন স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করার জন্য আমরা এই ন্যাচারাল নাম্বারের আমরা এন ব্যবহার করেছিলাম। আর সেটকে সাধারণত প্রকাশ করতে হয় ক্যাপিটাল হাতের অক্ষর দিয়ে। তাহলে এন সমান আমরা বলতে পারবো 1, 2, 3, 4, ডট 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 ইত্যাদি। তাহলে আমি কিন্তু বলেছি সকল ধনাত্মক অখণ্ড। তুমি যদি বলো স্যার 1.5 বা 2.7 এগুলো কি স্বাভাবিক সংখ্যা, এগুলোকে কখনো তুমি স্বাভাবিক সংখ্যা বলতে পারবে না। কারণ আমি সংজ্ঞায় বলেছি সকল ধনাত্মক অখণ্ড মানে ভগ্নাংশ নয় এরূপ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। ওকে, তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা, এরপরে আসো পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার পর আমি বলবো পূর্ণ সংখ্যা। এগুলো অবশ্য তোমরা ক্লাস 8-এ জেনে এসেছো। পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বলছি ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলো বলা হচ্ছে? এবং মনে রাখবে তোমরা জেনারেল ম্যাথে যখনই প্রথম চ্যাপ্টারটা শুরু করেছো এই সংখ্যা নিয়ে খেলা, এই সংখ্যাগুলো যদি সঠিকভাবে তুমি না জানো, তুমি 2.1 2.2 যে সেট আছে বা ফাংশন আছে বা অন্যয় আছে বা ওখানে সমাধান আছে, তুমি ক্লিয়ার যদি এখানে না হও ওখানে যে কিন্তু ফাংশনের অঙ্কগুলো তোমরা করতে পারবে না, সেটের অঙ্কগুলো তোমরা ভালোভাবে করতে পারবে না। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ, আমি আবার বলি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড মানে ভগ্নাংশ নয় সংখ্যাসমূহকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যা বলবো। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে আমরা কি বলছি বলতো? পূর্ণ সংখ্যা এখানে বলেছি। ঠিক আছে, যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড মানে ভগ্নাংশ নয় সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। একটু লক্ষ্য করো, এই স্বাভাবিক পূর্ণ সংখ্যা বলে। তাহলে পূর্ণ সংখ্যাকে এখানে যদিও বা ইন্টিজার লিখেছি, কিন্তু আমরা গাণিতিকভাবে যেটা দেখে এসেছি বা সবসময় আমরা ব্যবহার করি, পূর্ণ সংখ্যার সেটকে জেড বড় হাতের জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সেটকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমরা এইভাবে করে লিখতে পারবো, -2 -1 -3 ডট 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 ডট। ওকে, তাহলে দেখো আমি যদি বলতে চাই, যেহেতু ক্লাস 8-এ তোমরা সেট পড়ে এসেছো, সাবসেট বা উপসেট, তাহলে লক্ষ্য করো তো আমাদের এই যে এন স্বাভাবিক সংখ্যা সদস্যগুলো আমাদের জেড সেটের ভিতরে আছে কিনা। তাহলে আমি যদি বলি এই অংশটুক থেকে এই অংশটুকু এন, তাহলে আমাদের এন সাবসেট জেড বলতে পারবো। আমি আবার বলি, স্বাভাবিক সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যার একটি উপসেট, কারণ পূর্ণ সংখ্যার ভিতরে স্বাভাবিক সংখ্যার সদস্যগুলো আছে। এবং তোমরা যদি বলো যে স্যার এই স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা যদি খুব সংক্ষেপে এভাবে প্রকাশ করি তাহলে কি আমরা প্রকাশ করতে পারবো কিনা? অবশ্যই তোমরা পারবে। তবে তোমাদের আমি রিকোয়েস্ট করব, জেনারেল ম্যাথে বিশেষ করে আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট জেনারেল ম্যাথ নিয়ে তোমরা বেশি ভয় পাও, সৃজনশীল নিয়ে তোমরা বেশি ভয় পাও। আরেকটু কথা বলবো, এই প্রথম চ্যাপ্টারটা জেনারেল ম্যাথের অনেক স্টুডেন্ট তোমরা করতে চাও না, কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সৃজনশীলে রুট একটু অমূলদ সংখ্যা বা মূলদ অমূলদ দিয়ে আমাদের প্রশ্নগুলো আসে। সেক্ষেত্রে তোমরা অনেকেই এই চ্যাপ্টারের এই সংখ্যা বিশেষ করে সংখ্যা নিয়ে যে একটা বেসিক ধারণা
এটা ক্লিয়ার থাকে না বলে তোমরা এই সেটটা করতে চাও না। তবে আমি অনুরোধ করব, বিশেষ করে সায়েন্সে যারা পড়ো, হায়ার ম্যাথ নিয়ে যারা পড়তেছো, তারা হায়ার ম্যাথ করার আগে অবশ্যই এই স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা ভালোভাবে জানতে হবে। তুমি যখন হায়ার ম্যাথে 2.1.1 চ্যাপ্টারে তুমি অঙ্কগুলো করতে যাবে, দেখবে অনেক অঙ্ক আছে সব এই সংখ্যা নিয়ে। যখন আমি ক্লাসটা নিব তখন আমি তোমাদের বলবো যে আসলেই আমাদের জেনারেল ম্যাথে বিশেষ করে প্রথম অধ্যায়ে যে বাস্তব সংখ্যা আমি যা আলোচনা করছি সবই কিন্তু বাস্তবতায় পাওয়া যায়। ওকে, তাহলে এই সেটকে আমরা এভাবে, সকল উপাদানকে আমরা এভাবে সংক্ষেপে আমরা লিখতে পারি। তবে একটা জিনিসই, সেট নিয়ে যদি তোমরা বলো, যখন আমি স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করলাম, দেখো 1 থেকে শুরু করেছি এবং 4-এর পর ডট 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 দিয়েছে, তাহলে এটা একটা সেট, স্বাভাবিক সংখ্যা সেট, এটাকে আমরা অসীম সেট বলবো। সেটে যখন আলোচনা করব তখন আরেকটু বলবো অসীম সেট, সসীম সেট কাকে বলে। তাহলে আমরা এই দুইটা পয়েন্ট থেকে কি পেলাম, যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট। যেমন আমার সন্তান আমার উপসেট, আমি যদি পূর্ণ সংখ্যা হই তাহলে আমার সন্তান হবে কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমার থেকেই আমার সন্তানের জন্ম, তাহলে পূর্ণ সংখ্যা থেকেই কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্যগুলো পাওয়া যায়। ওকে, এবার আসো যে বিষয়টা নিয়ে আমি তোমাদের প্রথম অধ্যায়ে লিখেছি, বিশেষ করে বাস্তব সংখ্যা, এবং প্রথমে তোমাদের লিখেছিলাম যে স্বাভাবিক সংখ্যা, তারপরে পূর্ণ সংখ্যা, এরপর আসছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাটা আমরা অনেকেই আসলে ভালোভাবে বুঝি না, যার কারণে এই প্রথম অধ্যায়ে এমসিকিউ থাকলে তো আমরা অতি সহজে এমসিকিউগুলো হয়তো আনসার দিতে পারি না, বা সৃজনশীল আমরা বিশেষ করে টিচাররাও বা তোমাদের কথা চিন্তা করে আমরা প্রথম চ্যাপ্টার থেকে সৃজনশীল দিই না, যে তোমরা নাম্বার হয়তো কম পেয়ে যেতে পারো। তবে একটা অনুরোধ করব, আসলে সৃজনশীল মানে পুরা বই সম্পর্কে একদম 100% তোমার ধারণা থাকতে হবে। বীজগণিতের কিছু অংশ তোমার পরিমিতিতে আসতে পারে। ওকে, তাহলে আসো, তাহলে মূলদ সংখ্যা কাকে বলে। এই মূলদ সংখ্যা আলোচনা করার আগে আমি অবশ্যই তোমাদের ভগ্নাংশে যাব, অবশ্যই তোমাদের আমি কি কোথায় নিয়ে যাব, ভগ্নাংশে। তবে লক্ষ্য করো, আমি যে দুইটি সেট বা দুইটি সংখ্যা লিখেছি, একটি স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, এটার মাধ্যমে আমি যদি ভগ্নাংশে আসতে চাই, তাহলে ভগ্নাংশ বা ফ্র্যাকশন বিষয়টা কি তোমাদের একটু বোঝাতে চাই। ভগ্নাংশ বা আমরা যদি বলি ফ্র্যাকশন, তাহলে ভগ্নাংশ একটু খেয়াল করো তো। আমি যখন তোমাদের বীজগণিত ভগ্নাংশ বুঝিয়েছিলাম ক্লাস 7-এ, বিশেষ করে ষষ্ঠ অধ্যায়, বা ক্লাস 6-এ পাটিগণিতে ভগ্নাংশের ক্লাসিফিকেশন ছিল, তখন বুঝিয়েছিলাম। আজকে আসো দেখো, ক্লাস 9-10-এ পড়ছো, তোমরাই দেশের কর্ণধর, তোমরাই দেশের ভবিষ্যৎ, তোমরাই ইঞ্জিনিয়ার হবে, তোমরাই ডাক্তার হবে, তোমরাই দেশকে পরিচালনা করবে। তাহলে ম্যাথমেটিক্সে তোমাদের 6 থেকে আমি এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে তোমাদের 10-এ ক্লাস নিতে যে আমি 6-এর ক্লাসের কথা বলতে পারি, 7-এর ক্লাসের কথা বলতে পারি। ওকে, তাহলে ভগ্নাংশ আমরা বলতে চাচ্ছি যে, আমি বলেছি কিন্তু দেখো পূর্ণ সংখ্যা, আমরা এটা কি বলছি বলো তো, জেড দ্বারা পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ আমি বলছি যে পি ও কিউ পরস্পর সহমৌলিক। আমি আবার বলবো, তোমাদের সামনে বারবার বলবো একটা কথাই, আমরা টিচার, আমরা পড়াতে গেলে আমাদের ভিতর থেকে অনেক কিছু চলে আসে, আমরা এত হিসাব করি না। কারণ একটাই, দেখো সহমৌলিক সংখ্যার কথা বলেছে। আমি কেন ক্লাস 6-এর ক্লাস থেকে শুরু করেছি, তোমরা অনেকে 9-10-এ পড়ো, 6-7-এর বিষয়গুলো কিন্তু ভুলে যাও। পরস্পর সহমৌলিক সংখ্যা কাকে বলে, তাহলে ক্লাস 6-এ বলেছিলাম, 2 বা ততোধিক সংখ্যার মাঝে 1 ব্যতীত অন্য কোনো যদি গুণনীয়ক বা উৎপাদক না থাকে, তাহলে সে সংখ্যাগুলোকে আমরা কি বলি বলতো, পরস্পর সহমৌলিক সংখ্যা। যেমন আমি যদি বলি 2 ও 3, এই 2 ও 5, এই দুটি সংখ্যাকে আমি যদি 2-কে আমি উৎপাদকে বিশ্লেষণ করে এটা পাবো, 5-কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 1,5 পাবো। তাহলে দেখো 2 এবং 5-এর ভিতরে 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক বা গসাগু নেই। অর্থাৎ সহমৌলিকের বিষয়টা তোমরা জানবে, 2 বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো। তাহলে পি ও কিউ পরস্পর সহমৌলিক, এবং বলা হচ্ছে
কিউ নট ইকুয়ালস টু 0 ও কিউ নট ইকুয়ালস টু 1 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে পি বাই কিউ আকারের পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা বলছি কি ভগ্নাংশ। একটু খেয়াল করো কেন আমরা কিউ নট ইকুয়ালস টু 1 বা কিউ নট ইকুয়ালস টু 0 দিয়েছি। এই কারণেই, লক্ষ্য করো, তুমি যদি আমাকে বলো যে স্যার 5 কি একটি ভগ্নাংশ, তুমি যদি আমাকে বলো 5 কি একটি ভগ্নাংশ, হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট দিয়ে বলতে পারি 5 একটি ভগ্নাংশ, কারণ 5 এর নিচে মনে মনে 1 আছে। কিন্তু আমি কেন 5 একটি ভগ্নাংশ বলতে পারবো না? খেয়াল করো, 5 কে পি এবং 1 কে যদি আমি কিউ দ্বারা প্রকাশ করি, তোমরা একটু খেয়াল করো, আমি বলেছি পি ও কিউ পরস্পর সহমৌলিক। হ্যাঁ, 5 এবং 1 এদের গসাগু করলে 1 হবে, পরস্পর সহমৌলিক। কিন্তু কিউ এর মান নট ইকুয়ালস টু 0, কিউ এর মান নট ইকুয়ালস টু 1। কেন বলেছি? এই যে কিউ এর মান যদি 1 হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি একটা পূর্ণ সংখ্যা থাকছে, যেটাকে ভগ্নাংশ দ্বারা আমরা প্রকাশ করতে পারছি না। কিন্তু আমি যদি বলতাম 2/5 এই একটি সংখ্যা, যাকে পি বাই কিউ আকারে যদি আমি প্রকাশ করতে চাই, প্রকাশ করেছি, খেয়াল করো, আগে আমি বললাম তাহলে পি এবং কিউ, লক্ষ্য করো তো কিউ এর মানটা কি আছে বলো, কিউ এর মান 5, কিউ ইকুয়ালস টু এখানে কত 5, তাহলে বলো তো কিউ নট ইকুয়ালস টু 0, তার মানে কিউ শূন্য হবে না, 5 হতে পারে, অন্য সংখ্যা হতে পারে। কিউ নট ইকুয়ালস টু 1, কিউ এর মান কিন্তু এখানে 1 না, তাহলে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা। আবার লক্ষ্য করো, তুমি যদি বলো 2 এবং 5 এই দুইটা সংখ্যার গুণনীয়ক বা সহমৌলিক কিনা, তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম 2কে ভাঙলে 1 ইন্টু 2, অর্থাৎ দুইটি সংখ্যা দ্বারা ভাগ আমরা উৎপাদক পাবো, 5কে ভাঙলেও আমরা দুইটি গুণনীয়ক বা উৎপাদক পাবো। তাহলে 2 এবং 5 এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারবো বলো তো? ভগ্নাংশ। ওকে, তুমি যদি বলো স্যার উপরে 10 আর নিচে আমি 5 লিখেছি, স্যার এটা কি ভগ্নাংশ? হ্যাঁ ভগ্নাংশ বলবো, কিন্তু আমি যদি লঘিষ্ঠ করি তাহলে দেখো তো লঘিষ্ঠ করলে আমাদের কি অবস্থাটা হতে পারে 5 এবং 10-এর। সেই ক্ষেত্রে দেখো 5 আর 1, তাহলে আমাদের এটা কি ভগ্নাংশ হচ্ছে? এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো না। তাহলে ভগ্নাংশ কেন আমি তোমাদের সামনে ক্লিয়ার করতে চাচ্ছি, ভগ্নাংশর বিষয়টা ক্লিয়ার না হলে তুমি মূলদ সংখ্যা পারবে না, অমূলদ সংখ্যা পারবে না। আর বিশেষ করে এই প্রথম অধ্যায়ে তোমাদের 1, 2, 3 যে অঙ্কগুলো আছে, তোমরা ইভেন আমরা টিচাররা অনেক সময় বাচ্চাদের ভালোভাবে তাদের বোঝাতে পারি না বা ভালোভাবে তাদের বিষয়গুলো ক্লিয়ারলি দিতে পারি না। আমার কিন্তু মনে অনেক ক্ষোভ, আমি আমার স্টুডেন্টকে, আমি যতটুকু জানি, আমার বেসিক যতটুকু আছে আমার স্টুডেন্টকে আমি দিব, আমি প্রত্যন্ত অঞ্চলের এবং শিক্ষার আলো আমি ছড়ানোর চেষ্টা করব। এবং আমি এই edutubd.com এই সাইটের মাধ্যমে আমি দেশের জন্য, আমি দেশের জন্য, বিশেষ করে আমাদের এই সাইটের যারা কলাকুশলী আছেন, যারা আমাদের হেল্প করতেছেন, তারা অনেক অনেক ভালো এবং একটা জনকল্যাণমূলক কাজ করছে, যেটা বাংলাদেশের প্রথম ফার্স্ট এডুকেশনাল কন্টেন্টস এবং বাংলাদেশ সরকারের প্রথম সাইট, যেটা আমি দোয়া করি এবং আমি আশা করব তোমরা আমাদের সাথে থেকো। আমরা সুস্থ থাকলে অবশ্যই শেখানোর চেষ্টা করব একদম বেসিক বিষয়টা, কারণ আমি যখন হায়ার ম্যাথের ক্লাসগুলো নিব তখন স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলো যদি আমরা ক্লিয়ার না পারি একটা সেটের আমরা সৃজনশীল আনসার করতে পারি না। তাহলে আসো, ভগ্নাংশ বলছে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, কিউ নট ইকুয়ালস টু 1 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা বলছি ভগ্নাংশ। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এখানে কিউ সমান 5 দিয়েছেন, 1 দেন নাই, কিউ সমান যদি 0 হয় তাহলে কি অবস্থা হতে পারে? আমি যেহেতু 9, 10-এ তোমাদের ক্লাস নিচ্ছি, ওভারঅল এসএসসি ক্লাস নিচ্ছি, সেই ক্ষেত্রে আমি যদি বলি 0/2 একটি ভগ্নাংশ, খেয়াল করো 0/2 একটি ভগ্নাংশ, এইটাকে যদি আমি ক্যালকুলেশন করতাম তাহলে এটার মান কী হতো বলো তো? 0 হতো। তাহলে 0 আমরা পূর্ণ সংখ্যা পেতাম। পি ও কিউ দেখো, এটা যদি আমি পি এর মান ধরি, এটার মান যদি আমি কিউ ধরি, দেখো পি এর মান 0, যেখানে 0কে আমি কি বলতে পারবো? পূর্ণ সংখ্যা। এখানে কিউ এর মান কত বলো তো? 2, যেখানে আমি কিউ এই 2কে বলতে পারবো কি? পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে এটাও কিন্তু একটি ভগ্নাংশ। তবে একটা কথা, লবের উপর কোনো শর্ত আরোপ করা হয় নাই যে পি ও কিউ দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা, শুধুমাত্র
হরের উপর শর্ত আরোপ করা হয়েছে। এই কারণে তুমি যদি এইটাকে বলতে যে স্যার আমি যদি 2/0 লিখি তাহলে এই সংখ্যাটি কি ধরনের সংখ্যা, এইটাকে অবশ্যই বলবো অসংজ্ঞায়িত, এটার কোনো সংজ্ঞা দেওয়া যাবে না, যেটা উপর ক্লাসে গেলে তোমরা পাবে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। কারণ যে কোনো সংখ্যাকে তুমি যদি 0 দ্বারা ভাগ করো কখনো তার রেজাল্ট পাওয়া যাবে না, তাকে অসংজ্ঞায়িত বলা হবে বা আনডিফাইন্ড, আমরা বলবো আনডিফাইন্ড, আমরা পাবো না। তাহলে খেয়াল করো কিউ নট ইকুয়ালস টু 0 এবং কিউ নট ইকুয়ালস টু 1, অর্থাৎ পি ও কিউ পরস্পর সমমৌলিক সংখ্যা। আর আমি এখানে বলতে চাচ্ছি এখানে পি কিউ আমাদের অটোমেটিকলি পূর্ণ সংখ্যা চলে আসছে, কারণ প্রথমে আমি স্বাভাবিক সংখ্যার ডেফিনেশন দিয়েছি, পূর্ণ সংখ্যার ডেফিনেশন দিয়েছি। অতএব এই পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আমরা কীভাবে ভগ্নাংশ তৈরি করব, বা এই পূর্ণ সংখ্যাগুলো নিয়ে কিভাবে আমরা মূলদ সংখ্যা পাবো, এবং পৃথিবীতে কোটি কোটি সংখ্যা আছে, এই কোটি কোটি সংখ্যার কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ আমরা ফাইন্ড আউট করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যখনই প্রমাণে যাব, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করতে যাব, আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হলে ইনশাল্লাহ তোমরা পারবে। তাহলে আসো, তাহলে এই যে ভগ্নাংশ পেলাম, আমরা লিখেছি বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস। বাস্তব সংখ্যার ভিতরে আমরা এই বিষয়গুলো পাবো, আমি সব আলোচনা করার পর আমি শ্রেণী বিন্যাসটা ইনশাল্লাহ দেখাবো তোমাদের। তাহলে ভগ্নাংশ পেলাম, এখন আসো ভগ্নাংশ থেকে আমি যে সংখ্যায় যাব মূলদ সংখ্যা, যে সংখ্যাটা পাবো আমি মূলদ সংখ্যা। তার আগে আমি আরেকটু বলতে চাই যে আমরা যদি ভগ্নাংশের কথা বলতে চাই, অ্যাকচুয়ালি ভগ্নাংশকে যদি ক্লাসিফিকেশন করি, দেখো এখানে আমরা বলেছি দশমিক ভগ্নাংশের শ্রেণীবিভাগ। তাহলে কোনো একটি ভগ্নাংশ আমি যদি ক্লাসিফিকেশন করি, আমরা ভগ্নাংশকে পাবো সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তাহলে আমি এখানে লিখেছি দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস। তাহলে আমি এখানে যদি তোমাদের ভগ্নাংশের শ্রেণীবিন্যাসটা দেখাতে চাই, তাহলে আমরা ভগ্নাংশকে ভেঙে আমরা কি পেতে পারি দেখো। তাহলে ভগ্নাংশকে আমরা ভেঙে আমরা বলবো একটা পাবো সাধারণ ভগ্নাংশ, আর এখানে পাবো আমরা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমরা পাবো সাধারণ ভগ্নাংশ, আর পাবো কি বলতো দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে ভগ্নাংশ থেকে আমি সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ আসতে চাচ্ছি এই কারণে, যখন আমি মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব, অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব, তখন আমার এই দশমিক ভগ্নাংশগুলো আসবে। আমরা যদি বলতে চাই ক্লাস 6-এর বিষয়গুলো, 6-এ যখন পাটিগণিত ক্লাস নিয়েছিলাম তখন কিন্তু আমি ভগ্নাংশের শ্রেণী বিভাগ দিয়েছিলাম। আমরা বলেছিলাম সাধারণ ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ একদমই আসলে দুই প্রকার, একটা প্রকৃত এবং একটা অপ্রকৃত। আর অপ্রকৃতকে আমরা যদি দেখাতে চাই সেটা মিশ্র ভগ্নাংশ চলে আসবে। আর দশমিক ভগ্নাংশ, তাহলে সাধারণ ভগ্নাংশকে যদি আমি ভাগ করতে চাই সেই ক্ষেত্রে কী ধরনের ভগ্নাংশ আসতে পারে তোমরা একটু দেখে নাও। সাধারণ ভগ্নাংশকে আমরা যদি ক্লাসিফিকেশন করতে চাই তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ, আর একটা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা আমরা পাবো মিশ্র ভগ্নাংশ, আর একটা পাবো কি বলতো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি আমরা বলতে চাই, আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলবো, যেখানে কিউ এর উপর শর্ত আছে, পি কিউ এর উপর শর্ত আছে। তাহলে দেখো যদি পি এর মান কোনো কারণে কিউ থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ আমি যদি বলি 2 যদি 5 থেকে ছোট হয়ে যায়, তাহলে 2/5 এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। ওকে, এরপরে আসো আমরা যদি এখানে পি কে কিউ থেকে বড় ধরতে চাই, এটাকে যদি আমি উল্টাভাবে তোমাদের দেখাতে চাই যে 5 2 থেকে বড়, তাহলে আমরা বলছি যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটাকে আমি বলছি অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ যেটা বলা হচ্ছে যে কোনো একটি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যখন ভেঙে দেখাবো, যখন আমরা কোনো একটা অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভেঙে দেখাবো 2 দুগুণে 4 1, তাহলে এটা আমরা পাচ্ছি 2 সমস্ত 2-এর 1, তাহলে এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এটা হচ্ছে কত মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে একবার মিশ্র ভগ্নাংশের দিকে যেতে পারবো, আবার মিশ্র ভগ্নাংশ থেকে আমরা
অপ্রকৃত ভগ্নাংশে আসতে পারবো, কারণ এই দুটো অ্যাকচুয়ালি সমান। তাহলে ভগ্নাংশের ক্লাসিফিকেশনে আমি পেলাম সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে আমি ভেঙে পেলাম কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার আসো দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে আমি এই দশমিক ভগ্নাংশ যদি আলোচনা করতে চাই তাহলে একটা কথাই বলবো, তোমরা যখন পাটিগণিতে বিশেষ করে ক্লাস 7-এ 1.2 চ্যাপ্টার পেয়েছিলে, বর্গমূল, দশমিকের আমরা ভগ্নাংশের বর্গমূল করেছিলাম, সেটা প্রকৃত ভগ্নাংশ, সেটা অপ্রকৃত ভগ্নাংশ, এবং বর্গমূল করে আমরা দশমিকের পর অসীম সংখ্যা পেয়েছিলাম। ওখানে আমরা বলেছিলাম অমূলদ সংখ্যার কথা, ওখানে বলেছিলাম মূলদ সংখ্যার কথা, বা আমরা ভগ্নাংশগুলো লব এবং হরকে পূর্ণ সংখ্যা বের করে আমরা বর্গমূল করেছিলাম, হয়তো ভগ্নাংশ পেয়েছে, হয়তো পূর্ণ সংখ্যা পেয়েছে ভগ্নাংশ আকারে। আবার আমরা অনেক ভগ্নাংশ যখন আমরা ভাগ করে বর্গমূল করেছিলাম, ভগ্নাংশগুলোকে বর্গমূল আমাদের দশমিকের পর অসীমে চলে গিয়েছিল, তখন আমরা দশমিকের পর 2 ঘর বা 3 ঘর পর্যন্ত, অর্থাৎ দশমিকের 2টি অঙ্ক বা 3টি অঙ্ক আমরা সিলেক্ট করেছিলাম। তাহলে এই দশমিক ভগ্নাংশ যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের দশমিক ভগ্নাংশের ভিতর কি কি ভগ্নাংশ আছে আমরা একটু জেনে নিই। তাহলে দশমিক ভগ্নাংশকে যদি আমরা ভাগ করে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা পাবো, দশমিক ভগ্নাংশে আমরা পাবো সসীম দশমিক। আমরা পাচ্ছি কি সসীম দশমিক ভগ্নাংশ। সসীম কথাটা এই কারণে বলছি, যেমন আমি যদি এখন তোমার 2কে 5 দ্বারা আমি ভাগ করি তাহলে আমরা পাবো পয়েন্ট কত, 4। পয়েন্ট কত বলো তো, 4। আমরা যদি ভাগ করি, যেহেতু তোমরা ক্লাস 9-10 এসএসসির ক্লাস করছো, ক্যালকুলেটরে তোমরা দেখবে, তাহলে দেখো সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, যে দশমিকের পর যদি আমরা যে অঙ্কগুলো পাবো, এই অঙ্কগুলো যদি আমাদের সীমিত হয়, মানে কি গুণে পাওয়া যায়, এটা দেখো 2.515001, তাহলে এগুলোকে বলছি সসীম দশমিক। তবে আমি যদি এখন তোমাদের ক্লাস 9-এ আবার অঙ্ক কাকে বলে, যদি বা আমি বোর্ডে লিখেছি যে অঙ্কের ক্ষেত্রে জোড় বিজোড়ের কথা, তাহলে আমি সংখ্যা এবং অঙ্কটা আবার আমি এখানে আলোচনা করব। কারণ আমি যখন এই আবৃত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলবো, তখন দশমিকের ডানে আমাকে অঙ্ক বা দশমিকের বামে আমাকে সংখ্যাগুলো বলতে হবে, যার কারণে আমি সংখ্যা এবং অঙ্কটা তোমাদের আলোচনা করব। তার আগে এই দশমিক ভগ্নাংশগুলো নিয়েই তোমাদের আলোচনা করছে। তাহলে দেখো সসীম দশমিক ভগ্নাংশ। এবার আসো অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলা হচ্ছে, যে আমরা দশমিকের পর যদি কোনো একটি সংখ্যা 5, 1, 2, 0, 3, 2 ডট 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 আমরা দিচ্ছি, দেখো দশমিকের পর অঙ্কগুলো অসীমে চলছে, তাহলে এটাকে বলছে কি অসীম দশমিক ভগ্নাংশ। এবার আসো আমরা যদি এটাকে এখন বলতে চাই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, তাহলে আমরা অসীম দশমিক ভগ্নাংশ পেলাম কি 2.51035। এখন যদি বলি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ, একটু খেয়াল করো কেন আবৃত দশমিক ভগ্নাংশ আমরা বলতে চাচ্ছি অসীম এবং আবৃত দশমিক ভগ্নাংশ। কারণ আমি যখন এই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি বা করব বা বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগ দেখাবো, তখন অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো আমরা পাবো। সেই সংখ্যাগুলো কেমন একটু দেখে নাও, যে আমি যদি কোনো কারণে একটি ভগ্নাংশ পেয়েছি যে আমি 1কে 6 দ্বারা ভাগ করছি, একটু খেয়াল করো, তাহলে যায় না দশমিক, তাহলে 0, 6কে 6, 4, আগে দশমিক নিয়েছে, 6 6 কত 36, খেয়াল করো 6 6 36, 4 0, আবার 6 6 36, খেয়াল 6 6 36, তাহলে আমাদের কি হচ্ছে 4 হচ্ছে। তো দেখো এই 6 6 6 6 6 সংখ্যাটি বারবার বারবার আসবে, চলতে থাকবে, যার কারণে বলছে অসীম এবং আবৃত, অর্থাৎ একই সংখ্যা বারবার বারবার আসবে। যেমন আমি একটি জিনিস বারবার মুখস্থ করছি, কবিতা আবৃত্তি করছি, তাহলে এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আমরা এইটাকে লিখতে পারবো। অবশ্য তোমরা বলতে পারো যে স্যার এইটাকে আপনি এইভাবে লিখলেন, এখানে একটি
ফোঁটা বা বিন্দু দিয়েছেন কেন, এটা নিয়ে আমি আলোচনা অবশ্যই করব। তোমাদের এই ক্লাসটা আমি সর্বাত্মক চেষ্টা করব খুব ভালো করে যাতে তোমরা বুঝতে পারো, সেই জন্য। ভগ্নাংশের যখন আমি ক্লাসিফিকেশন করলাম, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ পেয়েছি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এবং দশমিক ভগ্নাংশকে আমি পেয়েছি কি সসীম দশমিক, অসীম দশমিক এবং অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এভাবে চলতেই থাকবে, কিন্তু এটা একই জিনিস বারবার আসবে। তাহলে আমরা এখন যদি এই বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনে যাই, তাহলে ভগ্নাংশে যদি যেতে চাই, ভগ্নাংশ থেকে আমরা আসতে পারবো মূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশের বিষয়টা আমাকে বলতে হচ্ছে এই কারণে, যখনই আমি মূলদে আলোচনা করতে যাব তখনই তোমরা এই সসীম অসীম কথাগুলো ক্লিয়ারলি হয়তো বুঝতে পারবে না, যার কারণে আমি দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশনটা তোমাদের এখানে দেখালাম। ওকে, আমি কিন্তু বোর্ডে কিন্তু লিখেছি, ডানে দেখো অবাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো ইনশাল্লাহ দেখে আলোচনা করার চেষ্টা করব সর্বাত্মকভাবে। এখন আসো, আমি যেটা পাবো মূলদ সংখ্যা। আমরা পাবো কি এখন মূলদ সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মূলদ সংখ্যা দিয়ে সৃজনশীলে আমাদের প্রশ্ন আসে। তাহলে মূলদ সংখ্যাটা কি, মূলদীয় ভগ্নাংশ কি? 7-এ তোমরা মূলদ সংখ্যার সংজ্ঞা পেয়েছিলে বা আমি দিয়েছিলাম, যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে q এর মান 0 না, এবং pq কি পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে যদি বলতে চাই p/q আকারের সংখ্যা, এটা দেখো p/q আকারের সংখ্যা, তাহলে আমরা যদি 7-এর পাটিগণিত অনুপাত সমানুপাতের কথা বলি, তাহলে আমরা কি বলতে পারি না p/q আকারের সংখ্যা অর্থাৎ কি একটা অনুপাত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা অনুপাত। বাংলা আমরা বলতে পারি এটা একটা কে অনুপাত, বা ইংরেজিতে আমরা বলছি রেশিও। আমরা কি বলছি বলতো, রেশিও। তাহলে মূলদ সংখ্যাকে আমরা বলবো রেশিও নাল নাম্বার। মূলদ সংখ্যাকে আমরা কি বলবো, রেশিওনাল নাম্বার। বা মূলদ সংখ্যার আরেকটি নাম আছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ বা সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, বা আমরা বলবো পৌনঃপুনিক। এই পৌনঃপুনিক কথাটা অবশ্যই আমি তোমাদের বোঝাবো। পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, যেটা কিছুক্ষণ আগে দেখালাম যে সসীম আবৃত দশমিক, এটাকে পৌনঃপুনিক দশমিক বলা হবে। এটা সসীম দশমিক ভগ্নাংশ বলছে, এটা আবৃত দশমিক ভগ্নাংশ বলছে। দেখো মূলদ সংখ্যারই কতগুলো আমরা নামকরণ এখানে দেখিয়েছি। যে মূলদ সংখ্যাকে আমরা বলছি রেশিওনাল নাম্বার বা অনুপাত আকারে, বা আবৃত দশমিক, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে লিখলাম 0.166 ... এটা মূলত এসেছিল কত বলো তো, 1কে আমরা 6 দ্বারা, দেখো 1কে আমরা 6 দ্বারা ভাগ করে আমরা পেয়েছিলাম, তাই না? 1কে আমরা কি পেয়েছিলাম, 6 দ্বারা ভাগ করে। তাহলে এই যে আমরা 1/6কে আমরা কি লিখতে পারি, 1.6। তাহলে 1/6কে আমি লিখেছি এইটা, বা 1.6কে আমরা লিখছি কি বলতো 0.16। খেয়াল করো, তাহলে মূলদ সংখ্যা বা রেশিও বা অনুপাত যে সংখ্যা বা আবৃত সংখ্যা, একই সংখ্যা বারবার আসছে, যেটাকে আবৃত দশমিক বলছি, বা এটা যখনই আমি আবৃত সসীম আবৃত করে ফেলছি সেটা আমি দেখাবো, বা এটা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ করে ফেলছি। ওকে, তোমরা একটু খেয়াল করো। তাহলে সসীম আবৃত দশমিক কেন, আমরা যদি বলি কোনো একটি দশমিক ভগ্নাংশ 2.50 দিয়েছি, এটাকে যদি আমরা ক্লাস 6-এর ধারণা দিয়ে দশমিক তুলে দিই, তাহলে কি অবস্থা হতে পারে, দশমিকের জন্য 1 আর ডানে 2টা অঙ্ক। তাহলে ক্যালকুলেশন করলে 5 × 5 = 25, 5 × 2 = 10। তাহলে খেয়াল করো সসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা 5:2 লিখতে পারি, কারণ এটা সসীম। ওকে, এরপরে 0, এটা তুমি যদি বলো স্যার এটাকে আমরা 2.5 লিখবো, একই রেজাল্ট আসবে। 2.5 বা 25/10, এটাকে লঘিষ্ঠ করলে 5 × 5 = 25, 5 × 2 = 10, অর্থাৎ একই রেজাল্ট আসবে। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে একটু ভালো করে খেয়াল করবে। মূলদীয় ভগ্নাংশ, মূলদ সংখ্যা
আমরা কিন্তু বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি। আমার আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা একদম একই কথা বলবো যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মতো ম্যাথমেটিক্সে, যেটা আমাদের এই প্রথম অধ্যায়ে আমরা অনেকেই করতে চাই না। বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশনে অনেক সংখ্যা আছে। দেখো আজকে আমি একটি মূলদ সংখ্যার আলোচনা করতে, যে মূলদ সংখ্যা কি, আবৃত দশমিক ভগ্নাংশ কি, সসীম ভগ্নাংশ কি, পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ কি আমরা পেয়ে যাচ্ছি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? তার আগে একটু কথা বলবো। ভগ্নাংশ ডেফিনেশন দিয়েছিলাম, পি ও কিউ পরস্পর সহমৌলিক, এবং ভগ্নাংশে হরে কিউ এর মান কখনো শূন্য ছিল না, এবং হরে কিউ এর মান 1ও ছিল না। তাহলে মূলদ সংখ্যাটা কাকে বলছে? তাহলে মূলদ সংখ্যা যদি আমরা সংজ্ঞায় যেতে চাই, পি ও কিউ যদি পরস্পর, পি ও কিউ পূর্ণ সংখ্যা, আমি যদি বলি মূলদ সংখ্যার কথা এখন যদি বলতে চাই, মূলদ সংখ্যার বিষয়টা যদি আমি বলতে চাই, মূলদ সংখ্যাটা কি, তাহলে দেখো বলছি পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0 হলে, তবে আরেকটি কথা বলবো, তোমাদের যখন √2 √3 একটা অম্লদ সংখ্যা, যখনই ওটা আমরা বুঝাবো তখন তোমরা এটা একটু বুঝতে পারবে মূলদ সংখ্যা। তাহলে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, ও যদি বলা হয় কিউ গ্রেটার দেন 1, কিউ নট ইকুয়ালস টু 1 মানে কিউ এখানে গ্রেটার দেন 1 হলে পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা বলবো কি, মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারের সংখ্যাকে আমরা কি বলবো বলতো? মূলদ সংখ্যা। তাহলে বলেছি পি ও কিউ পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সেটকে আমি যদি সেট গঠন পদ্ধতিতে দেখাতে চাই, তাহলে আমরা লিখব কিউ, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যা সেটকে কিউ দ্বারা। তাহলে পি বাই কিউ সাজ দ্যাট পি কমা কিউ বিলংস টু জেড, কারণ পি কিউ পূর্ণ সংখ্যা, এবং আমরা সংক্ষেপে লিখতে পারবো কিউ নট ইকুয়ালস টু 0। একদম এটা আমরা লিখে দিতে পারবো যে পি ও কিউ পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে আমাদের এখানে মূলদ সংখ্যা, তুমি যদি বলো যে স্যার আমাদের -5/2 এটা একটি মূলদ সংখ্যা, ইয়েস, কারণ কি পি ও কিউ কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তোমার এখানে পি এর মান আছে কত বলো তো? -5, আর এখানে কিউ এর মান কত বলো তো? 2। তাহলে -5 তো পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে মূলদ সংখ্যা এই কারণে বলা হচ্ছে যে সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, কিউ এর মান কখনো শূন্য হবে না, এই আকারের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। ওকে, তবে মূলদ সংখ্যা যখন প্রমাণ করব তখন এইটা আরেকটু তোমাদের ক্লিয়ারলিভাবে আরেকটু বলবো। তাহলে মূলদ সংখ্যা আমরা পেলাম। এখন অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে মূলদ সংখ্যাকে আমরা বললাম যে সংখ্যাকে পি বাই কিউ আকারে, অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল রূপে প্রকাশ করা যায়, যেটার অনেক রকম এখানে নাম আমি দিয়েছি। এখন তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে তোমাদের যদি বলি কোনো একটি সংখ্যা ভেঙে তুমি 2.1 3 0 1 2 4 ... চলছে, কোথায় শেষ হয়েছে আমাদের জানা নেই। তাহলে এই সংখ্যাগুলোকে কি সংখ্যা আমরা বলবো? হয়তো তোমরা বলতে পারো স্যার অসীম দশমিক সংখ্যা। হ্যাঁ, অসীম দশমিক সংখ্যা। তাহলে আমরা অমূলদ সংখ্যা কাকে বলবো? আমি যেমন তোমাদের বললাম 2.5 এই সংখ্যা ছিল দশমিক ভগ্নাংশ, এটাকে যখন আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করছে তখন দশমিকের জন্য 1 আর একটি ডানে অঙ্কের জন্য 0, তাহলে এটাকে আমরা লিখছি 5/2। তাহলে দেখো এটা একটা সসীম। কিন্তু তুমি যদি বলো যে স্যার আমি ওই নিয়মে এই সংখ্যাটিকে আমরা এইভাবে লিখতে পারবো স্যার, অসুবিধা কি? 2 4 ... দশমিকের জন্য 1 0 0 0 0 ... এর অর্থ কি? এটার কোনো অর্থই নেই, কারণ এটা তখন পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এটাকে আমরা কোনোদিনই লিখতে পারি না। অর্থাৎ আমি বলেছিলাম মূলদ সংখ্যার সংজ্ঞায় যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0, সেই সংখ্যাকে কি বলেছিলাম? মূলদ সংখ্যা। তাহলে উল্টাভাবে বলবো, অর্থাৎ এইটা দেখো একটা
রেশিও আকারে আছে, দেখো 5:2, কিন্তু এটা কি কখনো তুমি রেশিও আকারে অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করতে পারবে? কখনো না। তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। আরেকটু বলি, অমূলদ সংখ্যা কাকে বলে? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূলকেই অমূলদ সংখ্যা বলে। পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যেমন 16, তাহলে 16 এর বর্গমূল, 16 এর বর্গমূল আমরা কি বলতে পারি? 16 রুট ওভার দিয়ে দিলাম 16, তাহলে এটা পাচ্ছি কত? 16। তাহলে আমি যদি 16 না বলে বলতাম যদি 15 এর বর্গমূল, তাহলে দেখো 15 এর বর্গমূল এত। তুমি ক্যালকুলেটরে তুমি ধরো 15 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, তাই না? তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছিলাম ক্লাস 7-এ, যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা দ্বারাই গুণ করে আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো আমরা কি বলছি? আমাদের পূর্ণবর্গ সংখ্যার বর্গমূলও পাচ্ছি। তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছি 4, 9, 16, 25, 36। তাহলে বলেছি পূর্ণবর্গ নয় এরূপ স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে আমরা কি বলছি? অমূলদ সংখ্যা। কারণ 15 এর বর্গমূল করলে তুমি অসীমে সংখ্যা দশমিকের পর পাবে, কখনো সসীম পাবে না। তাহলে অমূলদ সংখ্যাকে আমরা বলতে পারি ইরেশনাল, মানে অম্লদ, ইরেশনাল নাম্বার বলবো, ইরেশনাল নাম্বার বা অম্লদ সংখ্যাকে আমরা বলবো অনাবৃত, মানে আবৃত হবে না, অনাবৃত দশমিক সংখ্যা। অনাবৃত মানে একই সংখ্যা কখনো আসবে না, আবৃত হবে না। যেমন এটা চলছে, কোথায় কোন অঙ্ক আসছে আমি নিজেও জানি। অনাবৃত বা আমরা বলবো অপৌনঃপুনিক, মানে পৌনঃপুনিক চিহ্ন আমরা দিতে পারবো না। অপৌনঃপুনিক দশমিক, অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, অপৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ, বা আমরা বলবো অনাবৃত দশমিক ভগ্নাংশ, অপৌনঃপুনিক বা অসীম অনাবৃত দশমিক, অসীম বলবো, অসীম দশমিক ভগ্নাংশ, অসীম সীমাহীন ভাবে অসীম দশমিক ভগ্নাংশ। ওকে, অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা বলতে চাই অমূলদ সংখ্যা বলতে পূর্ণবর্গ নয়, অর্থাৎ যেগুলো বর্গমূল নির্ণয় করা যায় না। যেমন √2 একটি অমূলদ সংখ্যা, পাই একটি অমূলদ সংখ্যা, √10 একটি অমূলদ সংখ্যা। তুমি যেটাই বলো না, √11 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা। কারণ 10 পূর্ণবর্গ সংখ্যা না, 2 পূর্ণবর্গ সংখ্যা না, 11 পূর্ণবর্গ সংখ্যা না। বা পাই নিয়ে অনেক কথা আছে, ক্লাস 8-এ তোমরা যখন জ্যামিতির বৃত্ত সংক্রান্ত ওখানে পেয়ে এসেছো যে পাই একটা অমূলদ সংখ্যা, ওখানেও তোমরা কিছুটা আইডিয়া নিয়ে এসেছো। তাহলে অমূলদ সংখ্যা কখনো p/q আকার প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুইটি সংখ্যার ভাগফল রূপে অনুপাত আকার প্রকাশ করা যাবে না। যার কারণে লিখছে অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ফাইনালি আছে দেখো অসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে দেখো বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগের ভিতরে আমরা মূলদ পাবো, অমূলদ পাবো। আমরা দশমিক ভগ্নাংশ পেয়েছি, দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশন পেয়ে গেছি। এখন আসো ধনাত্মক সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এখানে কাকে বলে। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসগুলো বারবার দেখবা, মূলদ সংখ্যাগুলো বারবার দেখলে বুঝলে তুমি এই প্রথম চ্যাপ্টারে আমাদের যে প্রমাণগুলো আছে, √2 একটা অমূলদ সংখ্যা, এগুলো খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারবে, লিখতে পারবে। দশমিক সম্পর্কে আইডিয়া থাকলে তোমাদের সমস্যা হবে না। ওকে, এখন আসো তাহলে আমি বাস্তব সংখ্যাকে যদি ক্লাসিফিকেশন করি বা বাস্তব সংখ্যার যদি আমি শ্রেণীবিন্যাসটা দেখাই, দেখো আমরা অনেক দূর যেতে পারবো। বাস্তব সংখ্যা যেটাকে আমরা বলছি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যাকে আমি ভেঙে মূলত দুইটি পার্ট পেলাম। একটি পাচ্ছে কি বলতো মূলদ সংখ্যা, মূলদের ভিতরে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। তবে আরেকটি কথা বলবো, আমি যখন স্বাভাবিক সংখ্যা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা সাবসেট অফ কত বলতো? পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা আবার খেয়াল করো, আমি যখন মূলদ সংখ্যার সেটে আলোচনা করলাম যে কিউ দ্বারা যখন আমি মূলদ সংখ্যাকে প্রকাশ করলাম, p, q, p/q
সাজ দ্যাট পি কমা কিউ বিলংস টু জেড, অর্থাৎ পি বাই কিউ ভগ্নাংশ থাকবে যা জেড এর উপাদান এবং কিউ নট ইকুয়ালস টু আমরা 0 বলবো। তাহলে এটা মূলদ সংখ্যার সেট গঠন পদ্ধতি, যেখানে আমরা এই মূলদ সংখ্যার ভিতরে আমাদের জেড পূর্ণ সংখ্যার সদস্য আছে, যার কারণে আমার সন্তান আমার উপসেট, আমি আমার বাবার উপসেট। ওকে, তাহলে এন সাবসেট অফ জেড, জেড সাবসেট অফ আমরা কিউ পাচ্ছি, কিউ সাবসেট অফ এই বাস্তব সংখ্যা পাবো, রিয়েল নাম্বার পাবো। কীভাবে পাচ্ছি দেখো, এন বলতে মূলদ সংখ্যা আমরা পেয়েছি, দেখো মূলদ সংখ্যা জেড পাবো, এন পাবো, যার কারণে মূলদ সংখ্যার ক্লাসিফিকেশন। এরপরে যেটা পাবো দেখো অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যাকে ভেঙে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি এবং অমূলদ সংখ্যা পাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, তুমি যদি একটা সংখ্যা রেখায় শূন্য এখানে 1 2 3 1 2 3 1 2 দিলাম, তাহলে তোমাকে যদি বলা হয় 1 এবং 2 এর মাঝে কি মূলদ সংখ্যা আছে, কয়টি আছে, বা 1 এবং 2 এর মাঝে অমূলদ সংখ্যা আছে কি না, আমি যখন তোমাদের চ্যাপ্টার অঙ্কগুলো করাবো তখন অবশ্যই তোমরা উপকার পাবে এবং আমি ক্লিয়ারলি করানোর চেষ্টা করব, অনেক কিছু ডিটেলস না যে। তাহলে 1 এবং 2 এর মাঝে অমূলদ সংখ্যা আছে, যেমন তুমি যদি বলো 1.5 2 1 ডট 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 ডট, দেখো যেটা 1 থেকে বড় আর 2 থেকে ছোট, তাহলে এটাও তো সংখ্যা রেখায় বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যারই ভিতরে কিন্তু আমাদের অমূলদ সংখ্যা আছে। তাহলে বাস্তব সংখ্যাকে আমরা ভেঙে পাচ্ছি মূলত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে আমরা ভেঙে কি পাবো, মূলদ সংখ্যাকে আমরা ভেঙে মূলত পাবো পূর্ণ সংখ্যা পাবো, মূলদ সংখ্যাকে ভেঙে আমরা পাবো পূর্ণ সংখ্যা, আর এখানে পাচ্ছি কি বলতো ভগ্নাংশ। আমরা কি পাবো বলতো, মূলদ সংখ্যাকে যদি আমরা ভাঙি তাহলে মূলদ সংখ্যা ভেঙে পূর্ণ পাবো এবং কি পাবো বলতো ভগ্নাংশ, যেটা আগে দেখালাম ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশ। আর এই পূর্ণ সংখ্যাকে আমি যখন আবার ক্লাসিফিকেশন করব তখন দেখো পূর্ণ সংখ্যার ভিতর কি কি আছে বলতো, পূর্ণ সংখ্যার ভিতর আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে। ওকে, তারপর আমরা একদম সরাসরি পাবো শূন্য আছে, আর এখানে পাবো ঋণাত্মক সংখ্যা, এখানে পাবো কি ঋণাত্মক সংখ্যা। হয়তো পূর্ণ সংখ্যার ভিতরে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, শূন্য কোনটা সেটা আমি তোমাদের দেখাবো। এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা শূন্য, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আমরা দশমিক ভগ্নাংশের ক্লাসিফিকেশনে যখন গিয়েছিলাম, খেয়াল করো দশমিক ভগ্নাংশকে যখন আমরা বলেছিলাম তখন পেয়েছিলাম একটি হচ্ছে, আর এইটা আমি লাস্টে যে কি হবে সেটা পরে লিখছি। ভগ্নাংশকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমরা বলেছিলাম সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম দশমিক ভগ্নাংশ। ওকে, এখন আসো এই ধনাত্মক সংখ্যার ভিতরে আমি কি কি পাবো দেখো, ধনাত্মক সংখ্যাকে যদি আমি ভাঙে ধনাত্মক সংখ্যার ভিতর পাবো আমি একটি পাবো মৌলিক সংখ্যা, যেটা ক্লাস 7 6 আমি তোমাদের আলোচনা করেছিলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে, বা ক্লাস 8 যখন পাটিগণিত তোমরা প্রথম অধ্যায় করেছো তখন কিন্তু পেয়েছো যে 1 থেকে বড় যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই তাকে আমাদের মৌলিক সংখ্যা বলে। আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 সবচেয়ে। তাহলে মৌলিক সংখ্যা পাবো, তারপরে আমরা পাবো 1 একটি সংখ্যা যেটাকে আমরা সহমৌলিক বলছি, আর একটা পাবো হচ্ছে অমৌলিক সংখ্যা, অর্থাৎ যেগুলো যৌগিক সংখ্যা আমরা পাবো অমৌলিক সংখ্যা। ওকে, তাহলে বাস্তব সংখ্যাকে আমরা ভেঙে পাচ্ছি মূলদ অমূলদ, মূলদকে ভেঙে পাচ্ছি পূর্ণ এবং ভগ্নাংশ, পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য পাবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা পাবো 1 পাবো অমৌলিক সংখ্যা। এবার আসো সাধারণ ভগ্নাংশের ভিতরে আমি যদি ক্লাসিফিকেশন করি তাহলে কি পাবো বলতো, প্রকৃত ভগ্নাংশ পাবো, অপ্রকৃত ভগ্নাংশ পাবো যেটা আগেই তোমাদের দেখিয়েছি, আর একটা পাবো কি মিশ্র, আর একটা কি পাবো বলতো মিশ্র। ওকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র। আর দশমিক ভগ্নাংশকে কিছুক্ষণ আগে তোমাদের ভেঙে দেখালাম, একটা সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক, অসীম আবৃত দশমিক। ওকে,
আর অম্লত সংখ্যাকে আমরা কি বললাম? অম্লত সংখ্যা মানে অসীম অনাবৃত, অসীম অনাবৃত, কখনো আবৃত হবে না। ওকে, এই হলো আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তাহলে বাস্তব সংখ্যাকে যখনই আমি ভাঙলাম তখন পেয়েছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ভিতরে আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতরে আমরা যদি বলি ধনাত্মক সংখ্যা আছে। ধনাত্মক সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে, শূন্য আছে, তারপর আছে ঋণাত্মক সংখ্যা আছে। ওকে, তারপরে আমরা এবার করে ভগ্নাংশের ক্লাসিফিকেশন আগেও দেখালাম, আবার এখন দেখালাম দশমিক ভগ্নাংশ, এখানে সসীম, একটা অসীম, আর অম্লদ সংখ্যা। তাহলে তোমাদের এই ম্যাথের, বিশেষ করে জেনারেল ম্যাথের নবম, দশম এবং এসএসসির প্রথম চ্যাপ্টারে যেটা বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগ বা বিন্যাস, দশমিক ভগ্নাংশের শ্রেণী বিন্যাস, আমি কিন্তু অলরেডি তোমাদের সামনে আলোচনা করেছি। তাহলে আমি যদি বলি সকল মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়েই আমাদের বাস্তব সংখ্যা তৈরি, তাহলে অমূলদ সংখ্যা, তাহলে আমি এটা মুছে দিলাম। তোমরা একটু তোমাদের পাঠ্য বই দেখলে বুঝতে পারবে যে স্যার যে ক্লাসগুলো করলো, আলোচনা করলো, এগুলো অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে, বুঝতে হবে, কারণ আমি আজকে এগুলোই আলোচনা করছি। নেক্সট ক্লাসে খুব দ্রুত আমি ম্যাথ করব ইনশাল্লাহ এই চ্যাপ্টারে ভয়ের কিছু নেই। তোমরা আজকে আমার ক্লাসগুলো ফলো করে তোমরা মূলদ অমূলদ, বাস্তব অবাস্তব সংখ্যা কাকে বলে, এগুলো তোমরা একটু দেখবে। ওকে, তাহলে আমি মূলদ সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করেছিলাম? কিউ দ্বারা। তাহলে অমূলদ সংখ্যাকে আমরা কিউ ড্যাশ দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে আমরা যদি বলি সেটের কথা বলি, সকল মূলদ আর অমূলদ, অর্থাৎ কিউ ইউনিয়ন কিউ প্রাইম অম্লদ, বাস্তব সংখ্যা থেকে মূলদ বাদ দিলে অম্লদ পাবো, এটাকে আমরা বলবো রিয়েল নাম্বার। আর যদি বলে মূলদ সংখ্যা ইন্টারসেক্ট অমূলদ সংখ্যা, এটা আমরা পাবো অরি বা ফাঁকা সেট। তাহলে বাস্তব সংখ্যার ভিতরে যদি আমরা বলতে চাই ধনাত্মক সংখ্যা কোনগুলো বলবো, আমরা বলবো ধনাত্মক সংখ্যার কথায় যদি আমরা বলতে চাই তাহলে বলবো শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে। ধনাত্মক সংখ্যা যদি বলি শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড় সকল, তাহলে শূন্য থেকে বড় 1 √2 বা 5/3 1.0 এমন এই সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা। শূন্য থেকে বড়, আমাদের বিষয়টা কি হবে? শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে আমরা কি বলছি? ধনাত্মক বাস্তব সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কাকে বলছি? দেখো, শূন্য থেকে ছোট, তাহলে আমরা কি বলছি বলতো? শূন্য থেকে ছোট, শূন্য থেকে ছোট, তাহলে শূন্য থেকে আমাদের কি হবে বলতো? ছোট। তাহলে -1 -3/2 বা -0.1 ইত্যাদি এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো বলতো? তোমার ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ভিতরেই আমাদের মূলদ আছে, অমূলদ আছে, আবার ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে। এখন যেটা তোমাদের বলবো খুবই ইম্পর্টেন্ট কথা, যেটা আমরা বলে থাকি অঋণাত্মক সংখ্যা, নন নেগেটিভ। এটাকে ধনাত্মক মানে পজিটিভ নাম্বার, এটাকে আমরা কি বলতে পারবো? পজিটিভ নাম্বার। এটাকে যদি বলি পজিটিভ নাম্বার, ওকে। আর এটাকে যদি আমরা বলবো নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার, ওকে। এখন যেটা বলবো, ধনাত্মক এবং ঋণাত্মক বাদে আরেকটি সংখ্যা আছে, যেটাকে আমি বলবো অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, যেটা বলছি নন নেগেটিভ, নন নেগেটিভ নাম্বার। তাহলে অঋণাত্মক সংখ্যা কাকে বলে? তাহলে বলবো শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাসমূহকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যাসমূহকে বলবো অঋণাত্মক সংখ্যা। তাহলে শূন্য সহ, তাহলে সংখ্যা রেখায় যদি তুমি বলো এটা 0, এটা 1 2 3, যেটাই বলি না কেন, তাহলে 2 3 ইত্যাদি, তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা অঋণাত্মক সংখ্যা বলছি। তাহলে দেখো, আমি স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বিশেষ করে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অঋণাত্মক ভগ্নাংশ আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস অলরেডি
আলোচনা করেছি, দশমিক ভগ্নাংশের শ্রেণীবিন্যাস আলোচনা করেছি, আমরা মৌলিক সংখ্যা কাকে বলে সেটাও আলোচনা করলাম, যে মৌলিক সংখ্যা অর্থাৎ এক এবং যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এক থেকে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণন এক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে আমাদের অলরেডি মৌলিক সংখ্যা আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এখন আসো, আমি যদি আবার ফিরে যেতে চাই যে অঙ্ক কয়টি আছে, তাহলে ক্লাস 6-এর মতো আবার আমি বলতে চাই 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীককেই অঙ্ক বলে। 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীককেই আমরা কি বলবো বলো তো? অঙ্ক বলবো। ওকে, অঙ্ক, শুধু অঙ্ক। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীককেই আমি কি বলবো? অঙ্ক। তাহলে অঙ্কের ভিতর যদি আমি যেতে চাই, একটু খেয়াল করো, অঙ্কে যদি আমি যেতে চাই তাহলে আমি অবশ্যই 0 অর্থাৎ গণিতে মোট অঙ্ক আছে 5টি। কি অঙ্ক আছে 10টি, এর ভিতর জোড় অঙ্ক আছে 0, 2, 4, 6, 8। তাহলে গণিতে মোট জোড় অঙ্ক কয়টি আছে বলো তো? জোড় অঙ্ক আছে 5টি। জোড় অঙ্ক আছে কয়টি বলো তো? 5টি। গণিতে মোট অঙ্ক আছে 10টি, এর মধ্যে জোড় অঙ্ক আছে 5টি, 0, 2, 4, 6, 8। তাহলে আমরা যদি উল্টাভাবে বলি যে গণিতে বিজোড় অঙ্ক তাহলে কত আছে? গণিতে যদি আমি বিজোড় অঙ্ক পেতে চাই তাহলে গণিতে আমাদের বিজোড় অঙ্ক মোট কয়টি আছে? তাহলে আমাদের গণিতে বিজোড় অঙ্ক আছে 5টি। কি দেখো, এখানেও তোমাদের আমি হাইলাইটস করে দেখাই, 1, 3, 5, 7, 9। তাহলে গণিতে মোট বিজোড় অঙ্ক কয়টি আছে? আমাদের 5টি। তাহলে পৃথিবীতে মোট অঙ্ক আছে 10টি, এর মধ্যে জোড় অঙ্ক আছে 5টি, বিজোড় অঙ্ক আছে 5টি। আমি কেন জোড় অঙ্ক বললাম, বিজোড় অঙ্ক বললাম? যখনই আমি তোমাদের এই প্রথম অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমি তোমাদের এখানে অবাস্তব সংখ্যাটা কাকে বলে এটা আলোচনা করে, বিশেষ করে প্রথম অধ্যায়টা আমি বেসিক বিষয়টা আজকে আলোচনা করছি। আমি গাণিতিক সমস্যায় যেতে চাচ্ছি না। এই অধ্যায়ে আমার বিশেষ করে এখনও 2টা ক্লাস লাগতে পারে বা 1টি ক্লাস লাগতে পারে। ওই ক্লাসে তোমাদের বিশেষ করে আমি যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান দিব তখন বুঝতে পারবে কি করে আমরা বিশেষ করে এই বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন যদি ভালোভাবে জানি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এবং প্রথম চ্যাপ্টার বীজগণিতে, বিশেষ করে আমরা সাধারণ গণিতে আমরা প্রথম চ্যাপ্টারটা খুব ভালো করে পারার চেষ্টা করবো এবং পারবো, কারণ এখানে অনেক এমসিকিউ তোমাদের থাকবে। তাহলে আসো, অবাস্তব সংখ্যা, অবাস্তব কথা যেহেতু আমি এখানে লিখেছি অবাস্তব, বিষয়টা আমি তোমাদের একটু বলি। যেমন আমি আজকে রাত্রে একটা ঘটনা বা একটি স্বপ্ন দেখেছি যেটার বাস্তবতা নেই, যেটা আমি চোখ বুঝেই একটা স্বপ্ন দেখছি, এটা কিন্তু কাল্পনিক, অবাস্তব একটি ঘটনা। তাহলে অবাস্তব সংখ্যাকে যদি আমি বলি ইমাজিনারি, অবাস্তব যেটাকে বলছি ইমাজিনারি, অবাস্তব সংখ্যা। কাল্পনিক সংখ্যা কোনগুলো? তাহলে আমি যদি কাল্পনিকের আই দ্বারা প্রকাশ করি, এই 2টি কাল্পনিক সংখ্যা যদি গুণ করা হয় তাহলে আমরা পাই কি বলতো? i²। আর 2টি কাল্পনিক সংখ্যার গুণফলটা আমরা পাই -1। কেন? আমি যদি বলি 4 এর বর্গমূল, ক্লাস 7-এ বর্গমূল শিখে এসেছি, তাহলে 4 এর বর্গমূল পাবো কত? 2। কিন্তু যদি তোমাকে বলা হয় -4 এর বর্গমূল কত, তখনই দেখো ঋণাত্মক সংখ্যা চলে আসছে, তখন তুমি কিছুটা হলে দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে স্যার আমি মাইনাস বর্গমূল কীভাবে পাবো। বা তোমাদের যখন সৃজনশীলে আমরা অনেক সময় প্রশ্ন ফল করে ফেলি, সেই ক্ষেত্রে হয়তো আমাদের এরকম ঋণাত্মক সংখ্যা চলে আসে, তাহলে তখনই দেখো ঋণাত্মক সংখ্যা। তাহলে -1 ইন্টু কত বলো তো? 4। আমি যদি -1কে কাল্পনিক সংখ্যায় নিয়ে আসি, দেখো -1 মানে কি? i²। তাহলে i² মানে কত? i ইন্টু 2। তাহলে কি আসছে দেখো? 2i। তাহলে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা এখানে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ঋণাত্মক বাস্তব সংখ্যা বর্গমূল আজ পর্যন্ত নির্ণয় করা যায় নাই। অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূলই
কাল্পনিক, অবাস্তব। অর্থাৎ বাস্তব সংখ্যার বর্গমূল নির্ণয় করা যাবে, কিন্তু কাল্পনিক বা ঋণাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয় করা যাবে না। ওকে, আলোচনা করলাম যে আমাদের যদি এরকম কোনো ঋণাত্মক সংখ্যা পায় তার বর্গমূল করতে গেলে আমরা পাবো না, কিন্তু এটা ধারণা করতে হবে যে দুইটি কাল্পনিক সংখ্যার গুণফলটা আমাদের -1 আসে, তাহলে -1কে আমি i² × 4 এরকম পূর্ণবর্গ সংখ্যা থাকলে আমরা 2i পাচ্ছি, যেটি ইন্টারমিডিয়েটে গেলে তোমরা x + i বাস্তব সংখ্যা কাল্পনিক সংখ্যা পাবে। তাহলে বিশেষ করে তোমাদের আমি একটা কথাই বলবো যে তোমাদের এই প্রথম চ্যাপ্টারটা যদি খুব ভালো করে বেসিক নিয়ে যাও, বিশেষ করে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সেটের ক্ষেত্রে বাস্তব সংখ্যার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, ওখানে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা অনেক কাজে লাগবে। ওকে, তাহলে আমরা প্রায় এই চ্যাপ্টারের আজকের এই ক্লাসে প্রায় শেষ পর্যায়ে। আমি পরবর্তীতে তোমাদের এই প্রথম অধ্যায়ে যখন অনুশীলনী অঙ্কগুলো করব তখন আরেকটু কিছু যে বিষয়গুলো বাকি থাকবে সেগুলো আলোচনা করে তোমাদের আমি বিশেষ করে গাণিতিক সমস্যাগুলো সমাধান দিব ইনশাল্লাহ। তবে প্রথম চ্যাপ্টারে আমি প্রত্যেকটা অঙ্ক না করলেও প্রত্যেকটা অঙ্কেরই বেসিক বিষয়ের সাথে রিলেটেড করে যেগুলো মিল আছে যে অঙ্কে, যেমন আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে তৈরি করা, বা আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কীভাবে সামান্য ভগ্নাংশ তৈরি করা, বা আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব, বা ইম্পর্ট্যান্ট বিষয় যে আমি দুইটা মূলদ সংখ্যা দিয়ে দিলাম বা একটি মূলদ একটি অম্লদ সংখ্যা দিয়ে দিলাম, এই সংখ্যাগুলোর মাঝে কীভাবে আমরা মূলদ সংখ্যা নির্ণয় করব, বা √2, √3, √5 অম্লদ সংখ্যা, বা তোমার প্রথম 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে তোমরা আবার পরবর্তী এই ক্লাসের অংশগুলো দেখার চেষ্টা করো। এই শুভ কামনায় আজকে তোমাদের সামনে থেকে আজকের এই ক্লাসের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।